আজ রাজধানীতে ইতিহাস রচিত হলো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এমন একটি প্রতিবেদন তুলে দেওয়া হয়েছে যা বদলে দিতে পারে দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবন। নির্ধারিত সময়ের পুরো ৩ সপ্তাহ আগেই বেতন কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে এবং এই সুপারিশে যা আছে তা শুনলে চমকে যেতে হয়। কল্পনা করুন, একজন সরকারি কর্মচারীর বেতন বাড়ছে প্রায় ২.৫ গুণ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ২.৫ গুণ। যেখানে এখন সর্বনিম্ন বেতন মাত্র ৮,২৫০ টাকা, সেখানে নতুন স্কেলে তা লাফিয়ে দাঁড়াতে পারে ২০,০০০ টাকায়। এটা শুধু সংখ্যার খেলা নয়, এটা হাজারো পরিবারের স্বপ্ন পূরণের গল্প। গতকাল বিকেলে যখন বেতন কমিশনের চেয়ারম্যান এই প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করলেন, তখন রুমের ভেতরে যে উত্তেজনা ছিল তা বাইরে থেকেও টের পাওয়া যাচ্ছিল। প্রায় ৬ মাসের নিরলস পরিশ্রম, হাজারো কর্মকর্তার সাথে আলোচনা, অসংখ্য মিটিং, সবকিছুর ফসল এই প্রতিবেদন। নবম পে স্কেল নিয়ে যে সুপারিশ করা হয়েছে তা কেবল বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, সর্বোচ্চ বেতনও দেখুন। যেখানে এখন আছে ৭৮,০০০ টাকা, নতুন স্কেলে তা হতে পারে ১,৬০,০০০ টাকা, প্রায় দ্বিগুণেরও বেশি। এই বৃদ্ধির পেছনে রয়েছে সুদূর প্রসারী পরিকল্পনা, বেতন বৈষম্য কমানো, যোগ্য মানুষদের সরকারি চাকরিতে ধরে রাখা এবং সবচেয়ে বড় কথা, মর্যাদার সাথে বাঁচার অধিকার নিশ্চিত করা। কিন্তু চমক এখানেই শেষ নয়। পেনশনভোগীদের জন্য যা ঘোষণা করা হয়েছে তা সত্যিকার অর্থেই যুগান্তকারী। ভাবুন তো, যারা মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান তাদের পেনশন বাড়ানো হচ্ছে শতভাগ, একবারে দ্বিগুণ। একজন অবসরপ্রাপ্ত কর্মচারী যিনি হয়তো ১৫,০০০ টাকা পেনশন পেতেন, তিনি এখন পাবেন ৩০,০০০ টাকা। এই বাড়তি ১৫,০০০ টাকা মানে তার সংসারে নতুন স্বস্তি, নাতি নাতনিদের জন্য একটু বাড়তি উপহার, হয়তো জমানো ওষুধের খরচ মেটানো। যারা ২০,০০০ থেকে ৪০,০০০ টাকা পেনশন পান তাদের জন্য সুখবর, ৭৫% বৃদ্ধি। আর যারা ৪০,০০০-এর বেশি পান তারাও পাচ্ছেন ৫৫% বাড়তি। কমিশন চেয়েছে কেউ যেন পিছিয়ে না থাকে। চিকিৎসা ভাতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা বাড়িয়ে ১০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এই বয়সে যখন প্রতি মাসেই ডাক্তারের কাছে যেতে হয়, ওষুধের খরচ আকাশ ছোঁয়া, তখন এই বাড়তি ২,০০০ টাকা মানে অনেক বড় সহায়তা। ৫৫ থেকে ৭৫ বছর বয়সীদের জন্য রয়েছে সুব্যবস্থা। তাদের চিকিৎসা ভাতা হবে ৫,০০০ টাকা। এবার আসি বৈশাখী ভাতার প্রসঙ্গে। বাংলা নববর্ষ আমাদের সবার কাছেই বিশেষ একটি উৎসব। নতুন জামা, পরিবার নিয়ে বাইরে খাওয়া, আত্মীয় স্বজনদের উপহার দেওয়া, এসবের জন্য চাই বাড়তি অর্থ। এখন যেখানে মূল বেতনের মাত্র ২০% বৈশাখী ভাতা দেওয়া হয়, নতুন প্রস্তাবে তা হবে ৫০%, মানে ২.৫ গুণেরও বেশি। যদি কারো মূল বেতন ৪০০,০০০ টাকা হয়, তিনি বৈশাখী ভাতা পাবেন ২০,০০০ টাকা, যেখানে এখন পান মাত্র ৮,০০০। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই অর্থনীতিকে গতিশীল করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। গত ১.৫ বছরে যেখানে মূল্যস্ফীতি আকাশ ছুঁয়েছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, সেখানে এই বেতন বৃদ্ধি শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয়, পুরো অর্থনীতির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। যখন মানুষের হাতে টাকা থাকে তখন বাজার সচল হয়, ব্যবসা বাণিজ্য বাড়ে, চাকা ঘুরতে শুরু করে। গত জুলাই মাসে যখন এই পে কমিশন গঠন করা হয়েছিল, তখন অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। প্রশ্ন উঠেছিল, এই মহামারী পরবর্তী অর্থনীতিতে যেখানে রাজস্ব আদায় চ্যালেঞ্জিং, সেখানে কিভাবে সম্ভব এত বড় বেতন বৃদ্ধি? কিন্তু কমিশন তাদের কাজ করেছে অত্যন্ত দক্ষতার সাথে। তারা বিবেচনা করেছেন মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আঞ্চলিক দেশগুলোর বেতন কাঠামো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আয় বৈষম্য হ্রাস করার প্রয়োজনীয়তা। দেখুন, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত এখন দাঁড়াবে ১:৮। এর মানে হলো উপরে এবং নিচের মধ্যে ব্যবধান কমানোর চেষ্টা। যে সমাজে সবাই মর্যাদার সাথে বাঁচতে পারে, যেখানে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীও তার সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারেন, পরিবার নিয়ে মাসে একবার হলেও রেস্তোরাঁয় খেতে যেতে পারেন, সেই সমাজ গড়ার স্বপ্ন দেখছে এই কমিশন। বেতন বৃদ্ধির হার দেখুন, ১০০ থেকে ১৪৭% পর্যন্ত। বিভিন্ন গ্রেডে বিভিন্ন হারে বৃদ্ধি, যাতে প্রত্যেকেই ন্যায্য হিস্যা পায়। ২০তম গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত প্রত্যেকের কথা ভাবা হয়েছে। একজন অফিস সহায়ক থেকে শুরু করে সচিব পর্যন্ত সবার জীবনে আসছে পরিবর্তন। এই পরিবর্তন শুধু কাগজে কলমে নয়, এর প্রভাব পড়বে প্রতিটি সরকারি অফিসে, প্রতিটি পরিবারে। যে তরুণ অফিসার স্বপ্ন দেখতেন একটি ছোট্ট ফ্ল্যাট কেনার, সেই স্বপ্ন এখন হয়তো বাস্তবের একটু কাছে এলো। যে কর্মচারী ভাবতেন কিভাবে মেয়ের বিয়ে দেবেন, তার চিন্তা হয়তো একটু লাঘব হলো।
যে অবসরপ্রাপ্ত শিক্ষক ওষুধ কিনতে গিয়ে দুবার ভাবতেন, তিনি হয়তো এখন একটু স্বস্তিতে থাকতে পারবেন। তবে এটাও মনে রাখতে হবে, এই প্রতিবেদন এখনো চূড়ান্ত নয়। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ এটি পর্যালোচনা করবেন। অর্থ মন্ত্রণালয় দেখবে এর আর্থিক প্রভাব কতটা, বাস্তবায়নের রোডম্যাপ তৈরি হবে। কিন্তু যা স্পষ্ট তা হলো, সরকার চাইছে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন করতে। এটা একটা ইতিবাচক ইঙ্গিত। দেশের প্রায় 10 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবার মিলিয়ে প্রায় 50 লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে এই সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হবেন এবং পরোক্ষভাবে পুরো অর্থনীতি। কারণ যখন এত মানুষের হাতে বাড়তি অর্থ আসবে, তারা খরচ করবেন, সঞ্চয় করবেন, বিনিয়োগ করবেন। এই অর্থ ঘুরতে থাকবে বাজারে, সৃষ্টি হবে নতুন চাহিদা, নতুন সুযোগ। অনেকে প্রশ্ন করতে পারেন, এত বড় বেতন বৃদ্ধি কি টেকসই হবে? সরকার কি পারবে এই বাড়তি ব্যয় বহন করতে? এই প্রশ্নগুলো যৌক্তিক, কিন্তু কমিশন নিশ্চয়ই এসব বিবেচনা করেছে। তারা দেখেছেন সরকারের রাজস্ব আদায়ের সক্ষমতা, দেখেছেন আগামীর পরিকল্পনা, এবং তারপরই এই সুপারিশ। মনে রাখতে হবে, সরকারি চাকরিজীবীরা দেশের মেরুদণ্ড। তারাই চালান প্রশাসন, বাস্তবায়ন করেন নীতি, জনগণের সেবা করেন প্রতিদিন। তাদের মনোবল ভালো থাকা, তাদের আর্থিক স্থিতিশীলতা থাকা, এটা জাতীয় স্বার্থে জরুরি। একজন সন্তুষ্ট কর্মচারী ভালো কাজ করেন, দুর্নীতি থেকে দূরে থাকেন, দায়িত্ববোধ থাকে বেশি। আজ থেকে প্রায় 4 দশক আগে প্রথম জাতীয় পে স্কেল চালু হয়েছিল। তারপর একের পর এক পরিবর্তন এসেছে। কিন্তু এবারের প্রস্তাব হয়তো সবচেয়ে সাহসী, সবচেয়ে বড়। এটা শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটা মানসিকতার পরিবর্তন। এটা স্বীকৃতি যে সরকারি চাকরিজীবীরা প্রাপ্য সম্মান এবং ন্যায্য বেতন পাওয়ার অধিকারী। এখন অপেক্ষার পালা। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ কবে এবং কিভাবে এই সুপারিশ বাস্তবায়ন করবেন, সেটাই দেখার বিষয়। তবে একটা বিষয় নিশ্চিত, আজকের এই প্রতিবেদন জমা দেওয়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটা সম্ভবত বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে সবচেয়ে বড় সংস্কারের সূচনা।